ক্লাস 12 অ্যাকাউন্টেন্সির রিকনস্ট্রাকশন অফ পার্টনারশিপের লাস্ট টপিক ডেথ অফ আ পার্টনারের আজকে আমরা করব ফার্স্ট পার্ট। এবারে আমরা জেনে নেব ডেথ অফ আ পার্টনার বলতে কি বোঝায় এবং সেক্ষেত্রে আমাদের কি কি অ্যাকাউন্টিংয়ের এফেক্ট পড়তে পারে। Partnership is a form of a business which is carried on by two or more persons for sharing profit. However, during this continuance of business, suddenly a partner may expire. This cause a change in the constitution of the firm as a deceased partner cannot be considered to be a partner of the firm. পার্টনারশিপ বলতে আমরা কি বোঝাই? পার্টনারশিপ বলতে আমরা ফর্ম অফ বিজনেসকে বোঝাই যেটা দুই বা তার বেশি সংখ্যক লোক দিয়ে পরিচালিত হয় এবং যার মোটো থাকে প্রফিট আর্ন করা। কিন্তু হতেই পারে যে বিজনেসটা চলতে চলতে কোনো একটা সময় কোনো একজন পার্টনার এক্সপায়ার করলেন, তাহলে যখন তিনি এক্সপায়ার করবেন তখন তাকে কিন্তু আর আমরা পার্টনার হিসেবে কনসিডার করতে পারবো না। তার ফলে আমাদের যে কনস্টিটিউশনের ওপর বেস করে এতদিন পার্টনারশিপ ফর্মটা চলছিল, এবার তার চেঞ্জ করার টাইম চলে আসবে। As per Section 35 of Indian Partnership Act 1932, it is not necessary to dissolve a firm on the event of the death of a partner. If the surviving partners decided to carry on the business of the firm, in that case existing partnership comes to an end but the firm continues. তাহলে 1932 সালের অংশীদারি আইনের 35 নম্বর ধারা অনুসারে একটা পার্টনারের যখন ডেথ হয় তখন তার ফলে যে ফার্মটা তার ডিসলভ হয়ে যেতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। যারা বেঁচে আছেন তারা ঠিক করতেই পারেন নিজেদের মধ্যে যে তারা এই বিজনেসটাকেই কন্টিনিউ করবেন। তার ফলে আমাদের যে এক্সিস্টিং পার্টনারশিপটা ছিল সেটার পরিসমাপ্তি ঘটবে, কিন্তু ফার্ম তার নতুন ব্যবসা চালিয়ে যেতে পারবে, যার জন্য তার রিকনস্টিটিউশনের প্রয়োজন হয়ে পড়বে। In such a situation, it is the responsibility of the continuing partners to settle the amount due towards the deceased partner. As this amount cannot be paid to the deceased partner, it becomes payable to the representative of such deceased partner. The representative of deceased partner is referred to as legal heir or executor of the deceased partner. তাহলে এই রকম যদি সিচুয়েশান হয় যেখানে যারা সারভাইভিং পার্টনার তারা ভাবছেন যে তারা বিজনেসটাকে কন্টিনিউ করবেন, তাহলে সেক্ষেত্রে যে পার্টনার মারা গেছেন তাকে কিন্তু তার ডিউটা সেটেল করে দেওয়া দরকার। কিন্তু ডিসিসড পার্টনারের ডিউ তো ডিসিসড পার্টনারকে সেটেল করা যাবে না, সেই জন্য ডিসিসড পার্টনারের ডিউ সেটেল করতে হবে তার কোনো রিপ্রেজেন্টেটিভকে। এই যে রিপ্রেজেন্টেটিভ ডিসিসড পার্টনারের, সেটা কে হতে পারে? সেটা হতে পারে তার এক্সিকিউটর বা তার লিগ্যাল হেয়ার। এবার আমরা দেখব ডেথ হলে একজন পার্টনারের তার অ্যাকাউন্টিং ইম্প্যাক্ট কি কি হতে পারে। দ্য সাম ডিউ টু এক্সিকিউটর অফ দ্য ডিসিসড পার্টনার ইনক্লুড। এবারে আমরা দেখব যে একজন ডিসিসড পার্টনারের যে ডিউ থাকে সেটা বলতে আমরা বেসিক্যালি কি কি জিনিসকে বুঝি। এর জন্য আমাদের একটু কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে। পার্টনারশিপ আমরা যখন শুরু করেছিলাম তখন পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আমরা করতে শিখেছিলাম। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টটা যদি আমরা একটু মনে করি তাহলেই আমরা বুঝতে পারবো যে পার্টনারের ডিউ বলতে আমরা কি বুঝি। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট শুরু হয় আমরা জানি ওপেনিং ব্যালেন্স দিয়ে, তারপরে তার সাথে আমাদের কোনো আনডিস্ট্রিবিউটেড রিজার্ভ থাকতে পারে বা গুডউইলে শেয়ার থাকতে পারে, রিভ্যালুয়েশন প্রফিট আসতে পারে বা ইন্টারিম পিরিয়ডসের প্রফিট আসতে পারে, সেই পার্টনারের স্যালারি কমিশন সমস্ত কিছুই আসতে পারে। তাহলে ক্রেডিট দিকের যে সমস্ত আইটেমগুলো পার্টনার্স ক্যাপিটালে আসে, একজন পার্টনার মারা গেলে সেগুলোর সামাপই হচ্ছে তার টোটাল ডিউ। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে মনে করলে বুঝতে পারবে কিছু আইটেমস আসে যেগুলো পার্টনার্স ক্যাপিটালের ডেবিট দিক শো করে। যেমন রিভ্যালুয়েশনে যদি কোনো লস হয় বা গুডউইল যদি পার্টনাররা নিজেদের মধ্যে রাইট অফ করে নেওয়ার চেষ্টা করেন, অ্যাকুমুলেটেড যদি প্রফিট না হয়, অ্যাকুমুলেটেড কোনো লস হয়, কোনো ড্রয়িংস হয়, ড্রয়িংসের ওপর কোনো ইন্টারেস্ট চার্জ করা হয়, সেগুলো সমস্ত কিছুই কিন্তু আমাদের পার্টনার্স ক্যাপিটালের ডেবিট দিকের আইটেম। তাই
ক্রেডিট দিকের আইটেমে সাম আপ করার পর তার থেকে ডেবিট দিকের আইটেমসগুলো বাদ দিলে যেগুলো পড়ে যে অ্যামাউন্টটা পড়ে থাকে সেটাই কিন্তু আমাদের ডিসিজড পার্টনারের ডিউ। তাহলে আমরা আরেকবার মনে করে নেবার চেষ্টা করি যে কোন কোনগুলো আমাদের ক্রেডিট দিকে আসে। ক্রেডিট ব্যালেন্স অফ ক্যাপিটাল অ্যান্ড কারেন্ট অ্যাকাউন্ট অফ দ্য ডিসিজড পার্টনার, share of goodwill, accumulated profits and revaluation profit of the deceased partner, interim periods interest on capital, salary or commission due, share of profit of the deceased partner। এবারে আমরা দেখব যে আমাদের পার্টনার্স ক্যাপিটালের ডেবিট দিক আমাদের কোন কোন ডিডাকশনগুলোকে অ্যালাউ করে। ডেবিট ব্যালেন্স অফ কারেন্ট অ্যাকাউন্ট অফ দ্য ডিসিজড পার্টনার, share of goodwill to be written off, accumulated loss, revaluation loss of the deceased partner, interim periods drawing, interest on drawings, share of capital of the share of losses of the deceased partner। তাহলে এই সমস্ত আইটেমগুলোকে ডিডাক্ট করার পর নেট যে ভ্যালুটা থাকবে সেটাই কিন্তু আমাদের ডিসিজড পার্টনারের ডিউ, যেটা আমরা ডিসিজড পার্টনারকে তো পেমেন্ট করতে পারবো না, তাহলে তার যিনি রিপ্রেজেন্টেটিভ থাকবেন, তার এক্সিকিউটর বা তার লিগ্যাল হেয়ার, সেটা কোয়েশ্চেনে বলে দেওয়া থাকবে, তাকে আমাদের পে করতে হবে। এর জন্য আমাদের কিছু কিছু অ্যাডজাস্টমেন্ট করার দরকার হয়ে পড়ে। সেগুলো কি কি? নিউ প্রফিট শেয়ারিং রেশিও অ্যান্ড গেইনিং রেশিও, ডিস্ট্রিবিউশন অফ রিজার্ভস অ্যান্ড অ্যাকুমুলেটেড প্রফিট, রিভ্যালুয়েশন অফ অ্যাসেটস অ্যান্ড রিঅ্যাসেসমেন্ট অফ লায়াবিলিটিস, ভ্যালুয়েশন অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট অফ গুডউইল, অ্যাডজাস্টমেন্ট ফর ইন্টারিম পিরিয়ডস প্রফিট অ্যান্ড সেটেলমেন্ট অফ ফাইনাল ব্যালেন্স অফ দ্য ডিসিজড পার্টনার। এবারে আমরা এই যে ওপর থেকে যে কটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, যে নিউ প্রফিট শেয়ারিং রেশিও, ডিস্ট্রিবিউশন, রিভ্যালুয়েশন, গুডউইলের ভ্যালুয়েশন, এগুলো সমস্ত কিছুই আগে করেছি। তাই জন্য আমরা এখানে শুরু করব অ্যাডজাস্টমেন্ট অফ ইন্টারিম পিরিয়ডস প্রফিট দিয়ে। অ্যাডজাস্টমেন্ট ফর ইন্টারিম পিরিয়ডস প্রফিট শুরু করার আগে আমি আর একটা কথা একটু বলতে চাই। ওখানে যে অ্যাডজাস্টমেন্টের আইটেমগুলো আমরা দেখেছিলাম, মানে তোমার ডিস্ট্রিবিউশন বলো বা ভ্যালুয়েশন অফ গুডউইল বলো বা নিউ প্রফিট শেয়ারিং রেশিও, গেইনিং রেশিও বলো, এগুলোর কম্পিউটেশন কিন্তু আমরা রিটায়ারমেন্টের সময় করেছিলাম। তাই আমরা এখন ইন্টারিম পিরিয়ডসের প্রফিটের উপর বেশি গুরুত্ব দেব। As the death of a partner is sudden occurrence and happen any time during the continuance of any accounting period, it requires determining his share of profit or loss from the date of last balance sheet to the date of death. It is called interim periods profit. একটু মনে করে দেখো, রিটায়ারমেন্টের অঙ্ক যখন আমরা করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে আমাদের রিটায়ারমেন্টটা জেনারেলি হচ্ছে অ্যাকাউন্টিং পিরিয়ডটা শেষ হয়ে যাবার পরে। তাই সেখানে আমাদের কিন্তু সেরকম সমস্যার কোনো সম্মুখীন হতে হয়নি। কিন্তু পার্টনারের ডেথ সবসময় যে অ্যাকাউন্টিং ইয়ারের শুরুতে বা শেষে হবে এরকম তো নাও হতে পারে। একটা বছর কন্টিনিউয়েশনের সময় যে কোনো সময় সেই পার্টনারের ডেথ হতে পারে। তাহলে সেই সময় আমাদের তার প্রফিট বা লস ডিটারমাইন করার ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হব। কারণ আমাদের পুরো প্রফিট বা লস সেক্ষেত্রে হয়তো রিক্যালকুলেট করবার দরকার হতে পারবে না। তাহলে লাস্ট ব্যালেন্স শিট যেটা আমরা প্রিপেয়ার করেছিলাম সেদিন থেকে যেদিন ডেথ হচ্ছে সেই ডেথ পর্যন্ত আমাদের প্রফিটটা ডিটারমাইন করার দরকার আছে। লসের ক্ষেত্রেও সিমিলার কনসেপ্টই অ্যাপ্লিকেবল হবে। তাই এই প্রফিটটা যেটা আমরা একটা পুরো অ্যাকাউন্টিং ইয়ারের কম্পিউট করছি না, একটা সার্টেন টাইম পিরিয়ডের কম্পিউট করছি, সেটাকে আমরা বলছি ইন্টারিম পিরিয়ডস প্রফিট। এটা নিয়েও কিন্তু আমরা রিটায়ারমেন্টে একটা ছোট ডিসকাশন করেছিলাম। আজকে আমরা একটু ডিটেলে আলোচনা করব। The share of the profit of deceased partner during interim period is transferred to his capital account by debiting profit and loss suspense account. তাহলে সেক্ষেত্রে আমাদের যদি এই ইন্টারিম পিরিয়ডের প্রফিটটা বার করি তাহলে সেক্ষেত্রে আমাদের জার্নাল কি হবে? প্রফিট অ্যান্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু ডিসিজড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। আমরা রিটায়ারমেন্টের সময়ও দেখেছিলাম, যেহেতু আমরা মাঝামাঝি সময় একটা প্রফিট অ্যান্ড লস
ক্যালকুলেট করছি একটা পার্টনারের বা একটা ফার্মের, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তো খোলা হচ্ছে না, সেক্ষেত্রে আমরা একটা টেম্পোরারি অ্যাকাউন্ট খুলছি যেটাকে আমরা বলছি প্রফিট অ্যান্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট। তাহলে সেই প্রফিট অ্যান্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট দিয়ে সেটা আমরা ডিসিজড পার্টনারের ক্যাপিটালে গিয়ে ক্রেডিট করছি। কিন্তু যখন অ্যাকাউন্টিং পিরিয়ডটা আমাদের শেষ হয়ে যাবে তখন এই যে প্রফিট অ্যান্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট থাকছে, এটা যেহেতু টেম্পোরারি অ্যাকাউন্ট তাই এটাকে আমাদের ক্লোজ করে দেবার দরকার পড়বে। তাই সেক্ষেত্রে আমরা গেনিং পার্টনার্স ক্যাপিটালকে ডেবিট করব এবং প্রফিট অ্যান্ড লস সাসপেন্স অ্যাকাউন্টকে আমরা ক্রেডিট করব। এবার আমরা এই দুটো জার্নাল একটু ভালো মতন দেখি। এই দুটো জার্নালের মাধ্যমে আমরা বলতে পারি যে প্রফিট অ্যান্ড লস সাসপেন্স অ্যাকাউন্টকে না এনেও আমরা কিন্তু ইন্টারিম পিরিয়ডসের প্রফিটটাকে সেটেল করতে পারি। তাহলে উপরের দুটো জার্নালকে যদি আমরা ক্লাব করি সেক্ষেত্রে আমরা যে কংক্রিট জার্নালটা পাবো সেটা হচ্ছে গেনিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ডিসিজড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। এখানে দেখো প্রফিট অ্যান্ড লস সাসপেন্স অ্যাকাউন্টটা কিন্তু দুটোর মধ্যে কেটে গেছিলো, সেই জন্য পড়েই ছিল গেনিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট টু ডিসিজড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তোমরা প্রফিট অ্যান্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট দিয়েও করতে পারো, আবার এভাবে একটা কংক্রিট জার্নালের মাধ্যমেও কিন্তু অঙ্কটাকে করে নিতে পারো। The profit of the interim period may be ascertained by preparing final account of such interim period. But preparation of such final accounts in the middle of the accounting period may not always be feasible. Hence, in actual practice, the profit for interim period is estimated on any of the following basis. এটা তো গেল আমরা যে প্রফিটটাকে কি করে সেটেল করব, কিন্তু তার জন্য আমাদের ইন্টারিম পিরিয়ডের প্রফিটটাকেও রিক্যালকুলেট করতে হবে। তার জন্য হতে পারে ওই টাইম পিরিয়ড পর্যন্ত আমরা একটা ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করে নিলাম এবং প্রফিট কত হলো অ্যাসার্টেন করে নিলাম, কিন্তু সব সময় কিন্তু আমাদের মিডল অ্যাকাউন্টিং পিরিয়ডে ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করাটা সম্ভবপর হয় না। তাহলে সেক্ষেত্রে আমাদের নিচের পলিসিগুলোর মধ্যে কোনো একটা পলিসিকে অ্যাডাপ্ট করতে হবে। ফার্স্ট হচ্ছে অন টাইম বেসিস। টাইম বেসিস কি বলছে দেখো, under this approach the profit of the last year or average profit of the last few years is apportioned between pre-death period and post-death period on the basis of time involved in each period. This approach is based on the assumption that earning of the profit can be correlated with time and it accrues evenly throughout the year. টাইম বেসিস বলছে যে আমরা লাস্ট ইয়ারের প্রফিট জানি বা লাস্ট কিছু বছরের অ্যাভারেজ প্রফিট আমরা বার করতে পারবো। এবার এই প্রফিটটাকে আমরা প্রি ডেথ আর পোস্ট ডেথ যে পিরিয়ড আছে তার মধ্যে সেটাকে ভাগ করে দেব। কিন্তু এই ভাগ করবার সময় আমাদের অ্যাজাম্পশনটা হচ্ছে যে আমাদের প্রফিটটা টাইমের সাথে কোরিলেটেড এবং এটা সারা বছর ইভেনলি একটা ফার্ম আর্ন করবে। কারণ এই অ্যাজাম্পশনটা যদি না থাকে সেখানে টাইম বেসিসের কনসেপ্টটা কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। নেক্সট আমরা যাব সেল বেসিসে। সেল বেসিস বলছে কি, দ্য প্রফিট অফ দ্য ইন্টারিম পিরিয়ড ইজ এস্টিমেটেড অন দ্য বেসিস অফ সেল। এখানে আমাদের ইন্টারিম পিরিয়ডের প্রফিট এস্টিমেট করা হবে সেলের ওপর নির্ধারণ করে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের ফার্স্টে রেট অফ প্রফিট বার করতে হবে। রেট অফ প্রফিট আমরা কি করে পাবো, রেট অফ প্রফিট হচ্ছে আমরা পাবো আগের বছরের প্রফিট ডিভাইডেড বাই আগের বছরের সেল ইন্টু 100, অর্থাৎ আমার আগের বছরের প্রফিট আমি জানি, আগের বছরের সেল আমি জানি, সেক্ষেত্রে আমরা যদি প্রপোর্শনেট করে নিই তাহলে সেক্ষেত্রে আমরা রেট অফ প্রফিট পাবো। Then interim period's profit is estimated by applying rate of profit on the sale of the interim period. তারপর আমরা ওই টাইম পিরিয়ডের সেলটাকে অ্যাসার্টেন করতে পারবো, তার ওপর ফ্ল্যাট রেটে ওই রেট অফ প্রফিটটাকে চার্জ করে দেব। তাহলে সেক্ষেত্রে আমাদের কি আসবে, সেক্ষেত্রে আমাদের ইন্টারিম পিরিয়ডস প্রফিটটা আসবে ইন্টারিম পিরিয়ড সেল ইন্টু রেট অফ প্রফিট। এখানে সেলটা কি করে পাবো, এখানে সেলটা হচ্ছে আমাদের লাস্ট ব্যালেন্স শিটের ডেট থেকে যেদিন অবধি ডেথ হচ্ছে না বা যেদিন ডেথ হচ্ছে ওই টাইম পিরিয়ডে সেলটাকে আমরা এখানে কনসিডার করব।
এবার আমরা এর বেসিসে কিছু ইলাস্ট্রেশন দেখে নেব। A, B and C are partners in a firm sharing profit and losses in the ratio 3:2:1. B expired on 30th April 2020. The profit of the firm for the year ending 31st December 2019 was rupees 1,80,000. Calculate B's share of interim period's profit under time basis. কোয়েশ্চেনটা পড়ে দেখো, আমরা প্রথমে তিনজনের প্রফিট শেয়ারিং রেশিও জানি, আমরা ইয়ার এন্ডিং জানি 31 ডিসেম্বরে, বি এক্সপায়ার করেছে 30th এপ্রিল, তাহলে আমরা ইন্টারিম পিরিয়ডটা ক্যালকুলেট করতে পারবো। এছাড়াও আমরা লাস্ট ইয়ারের প্রফিটটা কিন্তু জেনে থাকি। তাহলে দেখো আমরা সলিউশন শুরু করছি আমাদের লাস্ট ইয়ারের প্রফিট দিয়ে, যেটা আমাদের কোয়েশ্চেনের সেকেন্ড লাস্ট লাইনে দেওয়া ছিল 1,80,000। এবার আমরা ইন্টারিম পিরিয়ডটাকে বার করব। ইয়ার এন্ডিং হয়েছিল 31 ডিসেম্বরে, তার মানে জানুয়ারি থেকে আমার অ্যাকাউন্টিং ইয়ারটা শুরু হচ্ছে। বি মারা গেছে 30th এপ্রিলে, তার মানে জানুয়ারি থেকে 30th এপ্রিল যদি ক্যালকুলেট করো তাহলে ইন্টারিম পিরিয়ডটা হচ্ছে আমাদের 4 মাস। এবার আমরা লাস্ট ইয়ারের প্রফিটকে দুটো ভাগে ভাগ করে নেব, অর্থাৎ 30th এপ্রিল অবধি তার ভাগ আর 30th এপ্রিলের পর থেকে তার ভাগ। তাহলে এক্ষেত্রে আমাদের 4 মান্থসের যে এস্টিমেটেড প্রফিট হবে সেটা আমাদের ফ্ল্যাট ক্যালকুলেশন করতে হবে। 1,80,000 যদি পুরো বছরের প্রফিট হয় তাহলে 4 মান্থসের প্রফিট হবে 1,80,000 ইন্টু 4/12, অর্থাৎ এটা হচ্ছে আমাদের 60,000। এই 60,000টা হচ্ছে পুরো ফার্মের 4 মাসের প্রফিট। তার মধ্যে বি এর শেয়ার আমরা জানি 2/6, যেটা আমাদের কোয়েশ্চেনের ফার্স্ট লাইনে গিভেন রয়েছে। তাহলে এই যে 60,000 তার মধ্যে বি এর শেয়ার হচ্ছে 60,000-এর 2/6 অর্থাৎ ₹20,000। চলে যাব আমাদের সেকেন্ড ইলাস্ট্রেশনে। A, B and C are partners in a firm sharing profit or losses in the ratio of 3:2:1. B expired on 30th April 2020. It was agreed to calculate B's share of profit for the current year till the date on the basis of average profit of the last 4 years. The profit of the last 4 years 2016, 17, 18 and 19 were rupees 2,50,000, rupees 1,50,000, rupees 60,000 negative and rupees 2 lakh respectively. Calculate B's share of interim periods profit. তাহলে এখানে আমাদের যে প্রফিটটা ক্যালকুলেট করতে বলেছে সেটা অ্যাভারেজ প্রফিট অফ দ্য লাস্ট 4 ইয়ার্স। তাহলে বি মারা গেছে আমরা ফার্স্ট লাইনেই দেখতে পাচ্ছি 2020-তে। তাহলে এখানে আমাদের ঠিকই গিভেন আছে, মানে 2016 থেকে আমাদের প্রফিট গিভেন আছে। কিন্তু যদি 2015-র প্রফিট গিভেন থাকতো সেক্ষেত্রে আমরা ওটাকে কিন্তু কনসিডার করতাম না, কারণ ওটা লাস্ট 4 ইয়ার্সের মধ্যে কিন্তু পড়ছে না। তাহলে আমরা শুরুতে প্রথমে অ্যাভারেজ প্রফিট বার করে নেব 4 ইয়ার্সের। অ্যাভারেজ প্রফিট বার করতে গেলে আমরা জানি প্রথমে 4 বছরের টোটাল প্রফিট বার করতে হবে। এখানে দেখো তোমাদের সেকেন্ড লাস্ট লাইনে কোয়েশ্চেনের প্রফিটগুলো দেওয়া রয়েছে, তার মধ্যে 60,000 টাকাটা তোমাদের উইদিন ব্র্যাকেট লেখা রয়েছে, তার মানে ওটা নেগেটিভ অর্থাৎ লস, তাই ওটা আমরা মাইনাস করেছি। এরতে ক্যালকুলেট করে আমাদের এসছে 5,40,000। এবারে আমরা অ্যাভারেজ প্রফিট বার করব। অ্যাভারেজ প্রফিট হচ্ছে 5,40,000 ডিভাইডেড বাই 4, কারণটা সিম্পল অ্যাভারেজ। সেক্ষেত্রে আমাদের ফিগার আসছে 1,35,000 টাকা। এবারে আমরা ইন্টারিম পিরিয়ড বার করব। এখানে দেখো, এখানেও কিন্তু আমরা বুঝতে পারছি যে তোমাদের ইয়ার এন্ড হচ্ছে 31 ডিসেম্বরে। কি করে আমরা বুঝতে পারছি? কারণ যখন তোমাদের প্রফিট অফ লাস্ট 4 ইয়ার্স দেওয়া রয়েছে তখন একটু সালগুলোকে খেয়াল করো, দেখো 2016, 17, 18, 19 এভাবে দেওয়া রয়েছে, অর্থাৎ এক্ষেত্রে ইয়ার এন্ডিংটা হচ্ছে 31 ডিসেম্বরে। যদি তোমাদের সালটা 2016, 17, 17, 18, 18, 19 এরকম করে দেওয়া থাকতো তাহলে তোমাদের কিন্তু ধরে নিতে হতো তোমাদের যে অ্যাকাউন্টিং পিরিয়ড হবে বা অ্যাকাউন্টিং ইয়ার হবে সেটা 1 এপ্রিল থেকে 31
31 মার্চ অবধি হবে। তাহলে আমরা বুঝতেই পারছি এখানে আমাদের ইয়ার এন্ডিং হয়ে গেছে ডিসেম্বরে, তাহলে জানুয়ারি থেকে আমাদের নতুন অ্যাকাউন্টিং পিরিয়ড, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, অর্থাৎ এখানে তোমাদের ইন্টারিম পিরিয়ড বলতে আমরা 4 মাসকেই কিন্তু বুঝছি। তাহলে আমাদের অ্যাভারেজ প্রফিটে এই 4 মাসের কতটা পোর্শন রয়েছে সেটা আমরা ক্যালকুলেট করে নিতে পারবো। সেটা হবে তোমাদের 1,35,000-এর 4/12 অর্থাৎ 45,000, কিন্তু এটা পুরো ফার্মের 4 মাসের প্রফিট। তাই এখান থেকে আমরা বিয়ের শেয়ারটাকে কিন্তু বার করে নেব। বিয়ের শেয়ার আমরা শুরুতে পেয়ে যাব যেটা 26, তাই এই 45,000-এর 26 অর্থাৎ 15,000 এটা কিন্তু বিয়ের ইন্টারিম পিরিয়ডসের প্রফিটের শেয়ার। চলে যাব আমাদের থার্ড ইলাস্ট্রেশনে। A, B and C are partners in a firm sharing profit and loss in the ratio of 3:2:1. B expired on 30th April 2020. Sale and profit for the year 2019 were rupees 8 lakh and rupees 1,50,000 respectively. The sale up to April 30th, 2020 amounted to 1,60,000. Calculate B share of interim profit under sales basis. তাহলে আমরা এখানে দেখো আগের বছরের সেল এবং প্রফিটটা কিন্তু জানি, মানে 2019-এর সেল এবং প্রফিট কত? সেল হচ্ছে 8 লাখ টাকা, প্রফিট হচ্ছে 1,50,000 টাকা। তাহলে এখান থেকে আমরা গিভেন ফর্মুলা অনুযায়ী আমাদের রেট অফ প্রফিট বার করতে পারবো। সেটা কি করে পেয়েছে আরেকবার বলে দিই, প্রফিট ডিভাইডেড বাই সেল ইন্টু 100, সেটা করে আমাদের এসছে 18.75%। এবার আমাদের ইন্টারিম পিরিয়ডসের সেল গিভেন রয়েছে, দেখো ঠিক তারপরেই ছিল দ্য সেল আপ টু 30th April 2020 অ্যামাউন্টেড টু 1,60,000। তাহলে এটা হচ্ছে আমাদের ইন্টারিম পিরিয়ডের সেল। তাহলে ইন্টারিম পিরিয়ডের প্রফিট আমরা কি করে পাবো? এই সেলের ওপর ফ্ল্যাট রেট অফ প্রফিটের পার্সেন্টেজটাকে চার্জ করব, যেটা করে আমাদের এসে 30,000। এই 30,000টা কিন্তু আমাদের পুরো ফার্মের ইন্টারিম পিরিয়ডসের প্রফিট। এখান থেকে আমরা বিয়ের শেয়ারটা সহজেই বার করে নিতে পারবো, যেটা কিন্তু তোমাদের হচ্ছে 10,000। তোমরা এরকম অঙ্ক থাকলে এরকম রেট অফ প্রফিটের পার্সেন্টেজ ক্যালকুলেট না করেও ফ্ল্যাট প্রপোর্শনে ফেলে দিতে পারো, তাহলেও কিন্তু একই আসবে। অর্থাৎ যেরকম আমরা ছোটোবেলায় শিখেছিলাম 8 লাখ যখন সেল তখন প্রফিট হচ্ছে 1,50,000, তাহলে সেল যখন 1,60,000 তখন প্রফিট কত, সেই ফর্মুলায় যদি তোমরা বার করতে চাও তাহলেও কিন্তু তোমাদের অঙ্ক ঠিকই হবে। সেক্ষেত্রে রেট অফ প্রফিটটা তোমাদের আর আলাদা করে ক্যালকুলেট করতে হবে না। এবারে আমরা চলে যাব ডেথের একদম লাস্ট জিনিস, যেটা আমাদের অ্যাকাউন্টিংকে অ্যাফেক্ট করবে, সেটা হচ্ছে সেটেলমেন্ট অফ দ্য ফাইনাল ব্যালেন্স অফ দ্য ডিসিজড পার্টনার। After the amount due to the deceased partner has been ascertained, the balance of the capital and current account of the deceased partner has to be transferred to the legal heir or executor's account. আমরা যখনই একটা ডিসিজড পার্টনারের টোটাল ডিউটা বার করে নিতে পারবো, তখন আমরা সেই ব্যালেন্সটাকে এক্সিকিউটরস অ্যাকাউন্ট বা হেয়ার যে লিগাল হেয়ার থাকবে তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে পারবো। সেক্ষেত্রে বুঝতেই পারছো তোমাদের জার্নাল হবে ডিসিজড পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ডিসিজড পার্টনার্স এক্সিকিউটর অর লিগাল হেয়ার্স অ্যাকাউন্ট। এই যে অ্যামাউন্ট ডিউ হবে ডিসিজড পার্টনারের, সেটাকে কিন্তু আমরা দুভাবে সেটেল করতে পারি। একটা হচ্ছে ইমিডিয়েট সেটেলমেন্ট, মানে অ্যামাউন্টটা ডিউ হলো সঙ্গে সঙ্গে আমরা ডিসিজড পার্টনারকে সেটা পে অফ করে দিচ্ছি, বা আর একটা হতে পারে ডেফার্ড পেমেন্ট, মানে আমরা যে অ্যামাউন্টটা ডিউ হলো সেটাকে একবারে না দিয়ে একটা টাইম পিরিয়ড পর পর কিছু ইনস্টলমেন্ট করে করে সেই অ্যামাউন্টটা আমরা পে করছি। The provision of Section 37 of Indian Partnership Act 1932 are applicable when a partner expires and business of the firm is carried on without final settlement of the account of the deceased partner. এবারে অংশীদারি আইনের 37 নম্বর ধারা বলছে যে এই জিনিসটা তখনই অ্যাপ্লাই করা যাবে, একটা স্পেশাল জিনিস, যে যখন কোনো পার্টনার এক্সপায়ার করবেন এবং তার যে অ্যামাউন্ট ডিউ থাকবে সেটাকে আমরা ইমিডিয়েট সেটেলমেন্টে না গিয়ে ডেফার্ড সেটেলমেন্টের দিকে যাব। তখন আমরা কি করব?
তখন এই যে লিগ্যাল হেয়ার বা লিগ্যাল হেয়ার বা এক্সিকিউটর থাকবে, তখন তাকে আমরা অ্যামাউন্টটা পেমেন্ট করতে পারবো তাদের নিচের যে দুটো বড় তার মধ্যে, অর্থাৎ তার শেয়ার অফ প্রফিট আর তার ইন্টারেস্ট অ্যাট 6% পার অ্যানাম, এই দুটোর মধ্যে আমরা কম্পেয়ার করব করে যেটা হায়ার হবে সেটা আমরা ডিসিজড পার্টনারের যে এক্সিকিউটর বা লিগ্যাল হেয়ার থাকবে তাকে আমরা পেমেন্ট করব। যেহেতু আমরা তার অ্যামাউন্টটাকে ইমিডিয়েটলি পেমেন্ট করছি না, সেই জন্য তাকে আমরা 6% রেটে ইন্টারেস্ট কিন্তু চার্জ করব, করে তারপর আমরা কম্পেয়ার করব দ্য শেয়ার অফ প্রফিট আর সেই ইন্টারেস্টের ভেতরে। এবারে আমরা কিছু কেস স্টাডিজ আর তার জার্নাল দেখে নেব। অ্যামাউন্ট ডিউ টু এক্সিকিউটর ইজ ফুললি পেড ইউজিং বিজনেস ফান্ড, সেখানে হচ্ছে ডিসিজ পার্টনার্স এক্সিকিউটর অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অর ব্যাঙ্ক। এই জার্নালের চার্টটা তোমাদের হয়তো একটু চেনা চেনা লাগছে, কারণ এটা এক্স্যাক্টলি রিটায়ারমেন্টের মতোই, খালি সেই যেটা আমরা রিটায়ারিং পার্টনারকে সেটেল করতাম সেটা এখানে আমরা এক্সিকিউটর বা লিগ্যাল হেয়ারকে সেটেল করব। Deceased partner share is purchased by the continuing partners in agreed ratio, তাহলে deceased partners executor account debit to continuing partners capital account. Whole amount due to deceased partner is treated as loan. Deceased partner executor account debit to executor's loan. যখন আমরা কিছুটা ডিসিজ পার্টনারকে ক্যাশে এবং বাকিটা লোনে পেমেন্ট করব, তখন ডিসিজ পার্টনার এক্সিকিউটর অ্যাকাউন্ট অ্যাজ ইউজুয়াল ডেবিটই থাকবে, কিন্তু টাকাটা ভাগ হয়ে টু ক্যাশ অর ব্যাঙ্ক হবে, যেটুকু আমরা ক্যাশে পেমেন্ট করব, আর টু এক্সিকিউটরস লোন হবে, যেটুকু আমরা লোনে পেমেন্ট করব। এরপরে আমরা যখন ইন্টারেস্ট চার্জ করব সেই লোনের ওপর, তখন ইন্টারেস্ট অন লোন অ্যাকাউন্ট ডেবিট টু এক্সিকিউটরস লোন। আর লাস্টেরটা হচ্ছে যখন আমরা ইনস্টলমেন্টে পেমেন্ট করব, তখন এক্সিকিউটরস লোন অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অর ব্যাঙ্ক, যেটুকু আমরা ইনস্টলমেন্ট করে করে পেমেন্ট করছি। এটা গেল তোমাদের বেসিক কনসেপ্ট ডেথের। পরের দিন আমরা এই টপিকের বাকি জিনিস নিয়ে আলোচনা করব।